মাসিক রাশিফল জুন মাস 2025। আজকে ধনু রাশি সম্পর্কে আলোচনা করব। ধনু রাশির কেমন কাটবে এই মাস, নবগ্রহ কীরকম প্রভাব দিবে এই ধনু রাশির উপর, শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, তার সাথে কর্মভাগ্য কেমন থাকবে, কোন দিক থেকে সাবধান, কোন দিক থেকে লাভবান, সমস্ত কিছু তুলে ধরবো ধনু রাশির সম্পর্কে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধনুরাশি সম্পর্কে বহু ভিডিও এই চ্যানেলে পাবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষ ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহের গোচর সম্পর্কে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফল আপনারা রাশি অনুসারে দেখতে পারেন, নাম রাশি অনুসারে দেখতে পারেন, লগ্ন হিসাবেও দেখতে পারেন। তবে গোচরের ফল সবসময় রাশি হিসাবেই দেখতে হয়। ধনুরাশির ক্ষেত্রে বিগত দিনে যে পরিবর্তনগুলো হয়ে গেল, সেই পরিবর্তনগুলো যথেষ্ট সব ভালো ভালো পরিবর্তন হয়েছে। রাহু কেতুর পরিবর্তন, রাহু আর কেতুর যে পরিবর্তন হলো 18 তারিখে মে মাসের, এবং তার সাথে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির পরিবর্তন হলো, আর শনির পরিবর্তনতে ঢাইয়ার প্রভাব শুরু হলো ধনুরাশির জীবনে। ধনুরাশির ক্ষেত্রে সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে রাশির অধিপতির পরিবর্তন, এবং রাশির অধিপতির পরিবর্তন আর রাশির অধিপতির নিজের রাশি ধনুরাশিকেই দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে। তার মূল ত্রিকোণ রাশি এই ধনুরাশি। দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশি হচ্ছে মীন রাশি, আর মেন রাশি হচ্ছে কিন্তু ধনুরাশি। অর্থাৎ সব দিক থেকে এখন উন্নতির জায়গাতে যাবে ধনুরাশি। তো ধনুরাশির ক্ষেত্রে নবগ্রহের অবস্থান হচ্ছে এরকম। রাশি যেটা তৃতীয় ঘর, কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করছে হচ্ছে রাহু। যে পরিবর্তনটা হলো এই 18 তারিখে রাহু অবস্থান করছে। চতুর্থ ঘর যেটা হচ্ছে মীন রাশি, এই ঘরে শনি অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। 31শে মে আবার শুক্র রাশি পরিবর্তন করলো, তার উচ্চ ঘর থেকে বেরিয়ে চলে আসলো একদম মেষ রাশিতে প্রবেশ করলো শুক্র। 31শে মে 28শে জুন পর্যন্ত থাকবে, যেটা হচ্ছে এই ধনু রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর। ষষ্ঠ ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে সূর্য অবস্থান করছে এবং বুধ অবস্থান করছে। বুধ আবার 6 তারিখে রাশি পরিবর্তন করবে, সপ্তম ঘরে অবস্থান করবে। সপ্তম ঘরে তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এখানটাতে বুধের সাথে জুতি তৈরি হচ্ছে। বুধ হচ্ছে কি ধনুরাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতিই হচ্ছে বুধ, সপ্তমপতি বুধ এবং কর্মের ঘরের অধিপতি বুধ রাশির অধিপতির সাথে অবস্থান করছে সপ্তম ঘরে, তার দৃষ্টি পড়ছে রাশির উপর। আবার 15 তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করছে ষষ্ঠ ঘরে, তারপরে সূর্য রাশি পরিবর্তন করবে। সূর্য রাশি পরিবর্তন করে চলে আসবে সপ্তম ঘরে, তখন তিনটি গ্রহের মিলিত দৃষ্টি পড়বে রাশির উপরে। আবার অপরদিকে মঙ্গল অবস্থান করছে সপ্তম ঘরে, নীচ অবস্থায় অবস্থান করছে। মঙ্গলের পরিবর্তন রয়েছে 7 তারিখে। মঙ্গল আবার পরিবর্তন করে ভাগ্যের ঘরে অবস্থান করবে, যেটা হচ্ছে সিংহ রাশি, অগ্নিতত্ত্ব রাশি। আবার ওই জায়গাতে মঙ্গলও অবস্থান করবে, মঙ্গল অগ্নিতত্ত্ব। আর কেতু রয়েছে ওই ঘরে, কেতু আবার রয়েছে সিংহ রাশিতে, এবং যে নক্ষত্র সেটা আবার উত্তরা ফাল্গুনী, সূর্যেরই নক্ষত্র। এবার মঙ্গল তো চলে যাবে ওখানটাতে, তো কেতু আর মঙ্গলের জুতি তৈরি হবে। এই জুতিটা আবার যেরকম ভালো সেরকম আবার একটু অশান্তিরও পরিবেশ তৈরি করবে। তো যাই হোক, সেই সময় কোন দিক থেকে আবার সাবধান, কোন দিক থেকে লাভবান, সবই তুলে ধরবো যখন মঙ্গলের পরিবর্তন। তো একটি ভিডিওর মধ্যে তো সব কিছু আর বলা যাবে না, বললে অনেক বড় হয়ে যাবে। ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করি, তো রাশির অধিপতিই হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সপ্তম ঘর অবস্থান, নিজের সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে নিজের রাশিকে। অর্থাৎ রাশির যে একটা ব্যক্তিত্ব, এটা কিন্তু বিশেষভাবে প্রভাব পাবে, এবং নিজের রাশিকে দেখছে, তাহলে রাশিটা কি হচ্ছে, বলবান হয়ে যাচ্ছে। কিন্তু মঙ্গল পঞ্চম ঘরের অধিপতিকে মঙ্গল, মঙ্গল অষ্টম ঘরে নিচ অবস্থায় থাকছে। এবার নিচ অবস্থায় যে নক্ষত্রে থাকছে সেটা হচ্ছে বুধের নক্ষত্র। 7 তারিখ পর্যন্ত থাকবে অশ্লের সাথে, তারপরে তো রাশি পরিবর্তন করে চলে আসবে ভাগ্যের ঘর, নবম ঘর, যেখান থেকে দূরযাত্রা দেখা হয়, কেতুর সাথে জুতি তৈরি করবে। তাহলে কি হবে এই জায়গাটাতে, যে মঙ্গল তো হচ্ছে ফায়ার এলিমেন্ট, আর এই সময়কালে আবার তার চতুর্থ দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে।
অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ শরীর সাথেও ষষ্ঠক যোগ তৈরি আছে, শনি চতুর্থ ঘরে ঢাইয়া তৈরি করেছে, একটা পাপ প্রভাব থাকবে। অতএব নিজের খাওয়া দাওয়ার দিকে এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং চোট চাপাটি থেকেও কিন্তু সাবধান। চোট চাপাটি, রাস্তাঘাট ঠিক মতন হয়ে পার হওয়া, মাথায় কোনো টেনশন বা ওই আমি এগিয়ে যাব একটা তেড়ে যাওয়া, এগুলো করা যাবে না। কিন্তু কোনো রকম ঝুটঝামেলা, টেনশন, এই সমস্ত জিনিস করা যাবে না। যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু 15 তারিখ পর্যন্ত বিশেষ সাবধান। তারপরে যখন সূর্য পরিবর্তন করে নেবে, রাশি পরিবর্তন, সূর্য যখন সপ্তম ঘরে চলে আসবে, গুরুর সাথে জুতি তৈরি করবে, তখন থেকে আবার যথেষ্ট ইমপ্রুভ হবে। কারণ সূর্য হচ্ছে কি, যে সূর্য হচ্ছে নবম ঘরের অধিপতি, ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং সূর্য। 15 তারিখ পর্যন্ত ষষ্ঠ ঘরে অবস্থান করছে। ষষ্ঠ ঘরটা কি, রোগ রিপুর, ঋণের ঘর, অসুখ বিসুখ এই ঘর থেকে দেখা হয়। তাহলে সূর্য এই সময় আসা মানে যারা হৃদয়জনিত অসুখ, উচ্চ রক্তচাপ এই সমস্ত জিনিসে ভুগছেন, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু যথেষ্ট রিলিফ পাবে। অতএব 15 তারিখ পর্যন্ত বিশেষ সাবধান, তারপরে আস্তে আস্তে ইমপ্রুভের দিকে যাবে। ধনুরাশির ক্ষেত্রে যদি শিক্ষার ব্যাপারটা বলি, তাহলে শিক্ষার ঘর যেটা পঞ্চম ঘর, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মেষ রাশি। এবার মেষ রাশির অধিপতি তো মঙ্গল 7 তারিখ পর্যন্ত নিচ অবস্থায় থাকছে অষ্টম ঘরে। তারপরে যখন অষ্টম ঘর থেকে নিচ অবস্থা ত্যাগ হয়ে চলে আসবে নবম ঘরে, নবম ঘরে এসে কেতুর সাথে জুতি তৈরি করবে। কেতু থেকে কি, কাটাকাটি, আর মঙ্গল থেকে রক্ত, আর নবম ঘর থেকে দেখায় উচ্চ শিক্ষা। আবার মঙ্গলের দৃষ্টি পড়ছে চতুর্থ দৃষ্টি দ্বাদশ ঘরে, যেটা হচ্ছে মঙ্গলেরই রাশি, বৃশ্চিক রাশি। আর শুক্র 31 তারিখ থেকে অবস্থান করছে পঞ্চম ঘরে। শুক্র হচ্ছে কি, ষষ্ঠ ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। তো ষষ্ঠ ঘর থেকে অসুখ বিসুখ জিনিসটাকে দেখাচ্ছে। তাহলে যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে, যারা সার্জেন্ট, যারা রক্তজনিত কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, এই সমস্ত দিক থেকে যথেষ্ট উন্নতির পথে যাবে। এবং কর্মসূত্রে বা শিক্ষার সূত্রে তাদের বিদেশ যাত্রা হবে, যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন। এবং শিক্ষার দিকে যথেষ্ট প্রতিভা, গুণ জিনিসটা কিন্তু উঠে আসবে। যারা মেধাবী তারা কিন্তু প্রশংসিত হবে। গবেষণার জায়গাটা খুব ভালো দেখাতে ইচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে এই জুন মাসটা। এবং সূর্যও চলে আসবে 15 তারিখের পর। সূর্য অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির সাথে সপ্তম ঘরে, আবার বুধ অবস্থান করবে সপ্তম ঘরে। তো বহু শিক্ষার্থী যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন, তাদের দিক থেকে যথেষ্ট ভালো। যারা সরকারি এক্সামে বসার জন্য মানে তৈরি হচ্ছেন, তাদের একটা অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। ভালো কোচিং সেন্টারে যেরকম খোঁজ পাবে, সেরকম ভালো টিচারের খোঁজ পাবে, ভালো গুরুর সন্ধান পাবে এই সময়কালে এই ধনুরাশি। তবে প্রাথমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছে তাদের কিন্তু অসুবিধা হবে। তাদের কি, যে পড়াশোনাতে অতটা মন বসবে না, পিতা মাতারা একটু দুশ্চিন্তা করবে, জেদ জিনিসটা বেড়ে যাবে, জেদাজেদি করবে, পড়াশোনা করবে না। খেলাধুলার প্রতি বিশেষ নজর থাকবে, মোবাইল কম্পিউটার এই দিকে বিশেষ খেয়াল চলে যাবে। তো এইগুলো জিনিস কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। আবার যারা উচ্চ শিক্ষার্থী, যারা আমি ডাক্তার লাইনটা বললাম, এছাড়া যারা সফটওয়্যার লাইনে রয়েছেন, সফটওয়্যার, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাদেরও জন্য যথেষ্ট ভালো মাস। একটা ভালো জ্ঞান বা ভালোবাসার জায়গাটা নিয়ে যদি এই সময় বলি, নতুন চিন্তাধারা এই সময় উঠে অবস্থান করছে। শুক্র হচ্ছে কি, এই ধনুরাশির ক্ষেত্রে একাদশ ঘরের অধিপতি এবং হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি ও পঞ্চম ঘরে অবস্থান করছে। এবং পঞ্চম ঘরটা হচ্ছে মেষ রাশি, মেষ রাশির অধিপতি মঙ্গল। পঞ্চম ঘর হচ্ছে ত্রিকোণ, অবস্থান করছে ভাগ্যের ঘরে, এটাও একটা ত্রিকোণ। তাহলে মঙ্গলের অবস্থানটা ভালো, কিন্তু অবস্থান করছে আবার কেতুর সাথে। তো প্রেম ভালোবাসার জায়গাটা ভালো, কিন্তু মাঝে মধ্যে আবার জেদাজেদি এগুলো উঠবে। নিজের কথাকে কেউ বুঝতে পারবে না, বন্ধু বান্ধবদের মধ্যে নিজের কথাকে এগিয়ে রাখতে যাবে, তখন একটা মনোক্ষুণ্ণার ব্যাপার থাকবে। কিন্তু সেই জায়গাটা সচল থাকবে, অচল হবে না, যে নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, সেগুলো জিনিস থাকবে না। আবার এই পঞ্চম ঘর যেটা হচ্ছে মেষ রাশি, মেষ রাশিতে সূর্য আবার উচ্চ অবস্থায় হয়ে যায়। সেই সূর্য দেবগুরু বৃহস্পতির সাথে 15 তারিখের পর থেকে আবার একটা ভালো জায়গায় চলে আসবে, জুতি তৈরি করে নেবে, তাদের মিলিত দৃষ্টি রাশির উপর থাকবে। অতএব এই দিক থেকে ভালো প্রেম ভালোবাসা। তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও তো না, পিতামাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নাই। অতএব এই জায়গাটাও যথেষ্ট ভালো মসৃণ হতে যাচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্য নিয়ে বলি, তাহলে কি হচ্ছে, যে ধনুরাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি হচ্ছে বুধ। বুধের কিন্তু মূল ত্রিকোণ রাশি পড়ছে যেটা কন্যা রাশি। এই কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ,
এবার কেন্দ্রে নিজের ঘরে অবস্থান করছে, অর্থাৎ ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে দিল। বুধ হচ্ছে সপ্তম ঘরের অধিপতি, সপ্তম ঘরের কারক বুধ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে কারক, কারণ বুধ কিন্তু ব্যবসা বাণিজ্যের মেন। বুধ হচ্ছে কি চতুরতা, বাণীর দক্ষতা, ম্যানেজমেন্টের ক্ষমতা, সামনের ব্যক্তিকে এমনভাবে প্রভাবিত করবে যে মানে না হওয়া জিনিসও বিক্রি হবে। এবারে গুরুর সাথে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির সাথে, তারপরে তো সূর্য আসবে এই ঘরে, এবং তার সাথে আবার মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো ব্যবসা বাণিজ্যের জায়গাটা যথেষ্ট ভালো, ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি যথেষ্ট থাকবে। কিন্তু কি যে যেহেতু মঙ্গলের সাথে কেতুর একটা অবস্থান এবং কেতুর যে একটা প্রভাব, কেতু কিন্তু ধনু রাশিকে নিজের রাশি মনে করে, কিন্তু এই যে একটা মঙ্গল অবস্থান করলো এইখানটাতে, অতএব নিজের মুখের বাণী, নিজের মুখের ভাষা, ব্যবহার, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে ধনুরাশিকে এই সময়কালে। যদি এগুলো দিক ঠিক রাখে তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এবং যথেষ্ট এগিয়ে যেতে পারবে, ধনসম্পত্তির সেভিংস করতে পারবে, আয় ইনকামের একাধিক রাস্তা তৈরি করতে পারবে এবং নিজের আয় ইনকামের রাস্তাতে একাধিক প্রতিভা তুলে আসবে। যে যেই কাজে যুক্ত থাকুক, ভিতরের গুণ, ভিতরের প্রতিভা, সেই জিনিসগুলো কিন্তু প্রকাশিত হবে। কারণ শুক্র হচ্ছে লাভের ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে এবং নিজের ঘরের উপরই দৃষ্টি দিচ্ছে। শুক্রের কিন্তু মূল ত্রিকোণ রাশি হচ্ছে তুলা রাশি, আর শুক্র অবস্থান করছে মেষ রাশিতে পঞ্চম ঘরে। পঞ্চম ঘর থেকে কি বৃদ্ধি জিনিসটাকে বুঝায়, লাভ করা জিনিসটাকে বুঝায়। অতএব আর্থিক উন্নতি বিশেষভাবে দেখা দিচ্ছে ধনুরাশির ক্ষেত্রে, কিন্তু নিজের জেদ, তারপরে কথাবার্তা, এগুলো দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। যেরকম ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যারা দীর্ঘকালীন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজ, এই কাজগুলো হবে। যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন, এই কাজগুলো ভালো হবে। কৃষিকাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। তারপরে যারা ট্রেনার হিসাবে কাজ করছেন সেই কাজগুলোও ভালো হবে। যারা কোনো প্রতিভাজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, সিনেমা জগৎ হোক কিংবা সোশ্যাল মিডিয়া হোক বা কোনো নৃত্য, চিত্র, তারপরে সঙ্গীত, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা হস্তশিল্পী, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোও ভালো। যারা মিডিয়াতে রয়েছেন, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন সেই কাজগুলোও যথেষ্ট ভালো। মোট কথা কর্মের জায়গাটা একটা খুব ভালো সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে। তবে বিশেষ কিছু দিক খেয়াল রাখতে হবে, যেমন শনির ঢাইয়া চলছে, শনি কিন্তু বুঝাচ্ছে যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করেই তোমাকে চলতে হবে। যে কোনো কাগজ মুখের কথাতে কী হবে, ম্যানেজমেন্ট হবে, কিন্তু কাগজ যে কাজটা হবে তার জন্য কিন্তু একটা লিখিত একটা চুক্তির প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। এবং কর্মক্ষেত্রে নিজের জেদ, নিজের রেগে যাওয়া, চট করে মাথা গরম, এই সমস্ত কিছু করা যাবে না। এই সময়কালে আবার ধনুরাশির আধ্যাত্মিক চেতনাও ফিরে আসবে। আধ্যাত্মিক চেতনা এই জিনিসটা আরও বেশি প্রকাশিত হবে। ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি আরাধনা, এই জিনিসটাও কিন্তু দেখা দিচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে। এই মাসে ধনুরাশি কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। মন্দিরের পূজারীদের 5 রকম ফল দক্ষিণা দান করে তার পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন ওনার, এবং পারলে একটা পশমের আসন, যেটা দোরঙা হবে, এরকম আসন গিফট করবেন, যেন সেই আসনে বসেই পূজা করে, তাহলে কেতুর জায়গাটা যথেষ্ট ভালো হবে। বজরংবাড়ির মন্দিরে মিঠা পাতা পান বাবার উদ্দেশ্যে দিবেন, তাতে লং থাকবে 3টি এবং গোটা সুপরি দিয়ে দিবেন, খুবই ভালো ফল পাবেন। এছাড়া জটালা নারকেল দান করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক, এরকম একটা পরিবেশ উঠে আসে এই মাসে, এই জুন মাসটাতে ধনুরাশির ক্ষেত্রে। আমি তো আলোচনা করলাম এটা গ্রহদের গোচরের উপর, হয়তো দেখা হলো বহু ধনুরাশির জাতক জাতিকারা রয়েছে তাদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থানই খারাপ, তাহলে ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই, আপনাদের জায়গাতেও আপনাদের পরিবেশেও ভালো ভালো বড় বড় সব জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।